লিনার বাসর রাত ছিল। ভোর হবার আগে সে পালিয়ে এসেছে। এসেই দরজা বন্ধ করে অন্ধকার ঘরে বসে আছে। মাঝে মাঝে কাচের জিনিসপত্র ভাঙার শব্দ শোনা যাচ্ছে। কখনো জোরে চিৎকার দিচ্ছে সে। লিনার মা আনোয়ারা বেগম দরজার সামনে দাঁড়িয়ে বললেন, এ কি রে মা, চলে এলি কেন? জামাই বেচারা কী ভাববে বল দেখি। মানুষটা এতক্ষণে বোধহয় তোকে খুঁজতে বেরিয়েছে। লিনা হুড়মুড় করে দরজা খুললে বলল, সে মানুষ? জানোয়ার, জানোয়ার। নীলার বাবা আনোয়ার হোসেন ঘরে এলেন। তার পাশে বসে বললেন, আমাদের কথা মনে পড়েছিল বুঝি? ছুটে এসে ঠিক কাজটাই করেছিস। যখন আমাদের কথা মনে পড়বে চলে আসবি। লীনা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওখানে যাব না বাবা, আমি আর ওখানে যাব না। রুমা দরজা ঠেলে উকি দিয়ে বলল, দুলাভাই এসেছে, বসার ঘরে আছে। আমি বসতে বলেছি, বলেছে আপাকে নিয়ে যেতে এসেছে, মিষ্টিও এনেছে। লীনা চোখ বড় বড় করে বলল, জানোয়ারটা এখানেও এসে গেছে? যেতে বলো কে, এক্ষুনি বেরিয়ে যেতে বল। আনোয়ারা বেগম শরবত হাতে নিয়ে বাসার ঘরে প্রবেশ করলো। আতিফ গড়গড় করে বলতে লাগলো, সকাল থেকে লীনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে সে কেমন যেন অদ্ভুত আচরণ করেছিল। আমি ভাবলাম নতুন বিয়ে হয়েছে তো তাই। আনোয়ারা বেগম শরবতের গ্লাস এগিয়ে দিতে দিতে বললেন, চিন্তা করো না বাবা, আজ পর্যন্ত আমাদেরকে ছেড়ে কোথাও থাকেনি। হুট করে বিয়েটা হয়ে গেল, মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। তবে আপাতত লীনা আমাদের সাথেই থাক, তোমার আবার অসুবিধা হবে না তো? আতিফ ডুকডুক করে শরবত খেলো, বলল, না না না, আপত্তি থাকবে কেন? আমার মনে হয় ওর শরীর একটু খারাপ। যতদিন ইচ্ছে আপনাদের এখানে থাক, যখন মর্জি হবে আমাকে ফোন দিবেন, আমি নিতে আসবো। আজ আসি? এক্ষুনি যাবে? খাওয়া দাওয়া করে যাও। বাসায় মেহমানরা এখনও যায়নি, ওনাদের দেখাশোনা করতে মানুষ দরকার, পরের বার খেয়ে যাব। বিকেলে দরজা জানলা বন্ধ করে বিছানায় পড়েছিল লীনা। মাথা ধরেছে, চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। রুমা দরজায় ঢোকা দিয়ে বলল, আপা তোর ফোন বাজছে। অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল লীনা। ফোন কানের কাছে রাখতে অচেনা আওয়াজ। আকাশ থেকে নেমে এসেছে পরী। সত্যিকারের পরী, ডানা নেই, কাঁচা হলুদের মতো গায়ের রং, স্বচ্ছ ডিগির মতো টলমলে জল, গোলাপি ঠোঁটের উপর কালো এক বিন্দু তিল। একবার তাকালেই প্রেমে পড়ে যেতে ইচ্ছে হয়। আচ্ছা কেমন আছো তুমি? নীলা কণ্ঠস্বর শুনে এতটা অবাক হলো, মুখ ফুটে কিছু বলতে পারল না। শুধু চুপচাপ ফোনে কানের কাছে ধরে রাখলো। কেন জানি তার এখন শুনতে ইচ্ছা করছে। মাথা ধরাটা হুট করে গায়েব হয়ে গেছে। শুনতে শুনতে সে জানলা খুলল। বাইরে থেকে এক পাশটা বাতাস এসে লিনার সারা গায়ে ছড়িয়ে পড়ল। লীনাকে সত্যি এত সুন্দর? যদি তাই হয়, লোকটা জানলো কীভাবে এত কিছু? সে কি পূর্ব পরিচিত? লীনা এখন আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে করছে। আরও একবার সেই কণ্ঠ কানে বাজলো, আচ্ছা তোমার কোমরের কাটা দাগটা কিসের? লীনা চমকে উঠল, শাড়ির আঁচল সরিয়ে কোমরে কাটা দাগে হাত রাখলো। ততক্ষণে তার বুকে উথাল পাতাল ঢেউ ভেঙেছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। লোকটির মুখের গরম তাপ যেন সরাসরি লীনার গাল স্পর্শ করছে। নীলা চোখ বন্ধ করলো। রুমা লীনার গা ছুঁয়ে বলল, আপা কার সাথে কথা বলছিস? মেহমানদের বিদায় দিতে দিতে রাত 12টা বেজে গেছে। পুরো বাড়ি এখনও খালি। মাছি উড়ে গেলেও শব্দ শোনা যায়। আতিফ বাতি নিভিয়ে ঘুমাতে যাচ্ছিল, তখনই ডোরবেল বাজলো। অলসতা ঝেড়ে ফেলে সে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খুলতে দেখলো একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছে। আতিফ বলল, কে আপনি? লোকটা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তানিম হাসান, কবরখুঁড়ি। আতিফ লোকটাকে এক নজর চেয়ে দেখলো, বলল, এত রাতে কেন এসেছেন? এখানে তো কেউ মরেনি। লোকটা মুচকে এসে বলল, মরেনি তো কী হয়েছে, মরবে। আতিফ ভাবলো লোকটা হয়তো পাগল কিংবা নেশা টেশা করেছে, তাই দরজা আটকাতে যাচ্ছিল। তখনই লোকটা বলল, লীনাকে বিয়ে করেছেন শুনলাম, তাই এসেছি। আতিফ ভুরু কুচকে বলল, লীনার সাথে আপনার কি সম্পর্ক? আমি লীনার প্রথম স্বামী। আশিফ তাচ্ছিল্য করে বলল, কবর খুঁড়েন আপনি? আপনার কাছে দেবে লীনার বিয়ে? দেশে কি পুরুষ মানুষের এতই অভাব? কবর এখন খুঁড়ি, আগে খুঁড়তাম না। একসময় আমাদের সব ছিল। লীনা বিয়ে করার পর থেকে সব শেষ হয়ে যেতে লাগলো। আজ আমি নিঃস্ব। আপনি ভাবছেন আমি এসব মন গড়া কথা বিশ্বাস করব? না করলে কিছু করার নাই। তবে শুনে রাখুন, আমার ঘর থেকে বিয়ের পরদিন সে পালিয়েছে। তৃতীয় দিন আমার মা মারা যায়। শুনেছি আপনার ঘর থেকে আজ পালিয়েছে। কিন্তু আমার তো মা গত হয়েছেন 2 বছর আগে। ও তাহলে অন্য কারো আপনজন হারাতে চলছে? এত জোর দিয়ে কীভাবে বলতে পারেন? বিশ্বাস হচ্ছে না তো? লীনার কোমরে একটা কাটা দাগ আছে, জিজ্ঞাসা করবেন ওটা কিসের দাগ। বলে লোকটা চলে যেতে লাগলো। আতিফ পিছন থেকে ডাকলো, ওর কোমরে কাটা দাগ আপনি জানলেন কিভাবে? এই যে দাঁড়ান, দাঁড়ান বলছি। আপনি কিভাবে জানেন ওসব? আর জীবনে একবার প্রেম আসে, নীলার হয়তো আজ এসেছে, হয়তো এক্ষুনি। নীলা বসে বসে ভাবছিল লোকটার কথা। এই প্রথমবার ফোনে কারো কণ্ঠ এত ভালো লাগলো তার। মনে হচ্ছিল লোকটি কবিতার লাইন গড় করে পড়ে শোনাচ্ছে, আর লীনা মুগ্ধ নয়নে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আচ্ছা লোকটা কি কবি? না হলে এত সুন্দর করে বর্ণনা দিল কিভাবে? তার গায়ের রং, চোখ, ঠোঁট, কোমর,
লজ্জা পেল নীনা। চোখের পাপড়ি দ্রুত লাফাতে থাকে। আজও লাফাচ্ছে। শত চেষ্টা করেও স্বাভাবিক করা যাচ্ছে না। লীনা ধীর পায়ে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। মনে মনে ভাবলো, যদি এক্ষুনি ঝপ করে বৃষ্টি নামতো। এখন তো শীতকাল। সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশা পড়তেই শুরু করেছে। রাস্তায় টিমটিমে আলো, যেদিকে চোখ যায় শুধু কুয়াশা আর কুয়াশা। তবুও মনে হলো ল্যাম্পপোস্টের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। ফোন বাজতে লীনার বুকটা কেঁপে উঠল। সেই লোকটা নয় তো? রিসিভ করতে ওপাশ থেকে, এই শীতের সন্ধ্যায় আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে ভিজতে ভিজতে জ্যোৎস্না দেখি। সেই জ্যোৎস্নায় আলো মাখি সারা রাত। কিন্তু শীতকাল, বৃষ্টি আসবে কীভাবে? লীনা বিস্মিত হলো। একই লোকটা লীনার মনের কথা জানলো কী করে? টেলিপ্যাথি নয় তো? একদিন মাঝরাতে নীরবে আসবো, তুমি তখন চুপটি করে ঘুমিয়ে আছো। দরজা ভেতর থেকে বন্ধ, তবু আমি আসবো। চুপচাপ ধীর পায়ে এসে তোমায় কোলে তুলে নিব। তারপর যখন তুমি চোখ খুলবে, চারিপাশে অচেনা দেওয়াল, অচেনা আসবাবপত্র, পায়ের নিচে অচেনা কার্পেট। তখন এই ঘর ওঘর ছুটতে থাকবে। একসময় যখন সিঁড়ি বেয়ে ছাদে উঠবে, দেখবে নির্জন পাহাড়ের চূড়ায় উঁচু করে একটা বাড়ি দাঁড়িয়ে আছে। একলা একটা বাড়ি। যতদূর চোখ যায় জনমানবের চিহ্ন মাত্র নেই। সেই একলা বাড়ির ছাদে একা একা দাঁড়িয়েছ। তুমি তখন চিৎকার দিবে, দূর দূর পর্যন্ত গলার আওয়াজ পৌঁছবে না, কিন্তু কেউ সাড়া দিবে না, একটা পাখিও না। আমি তখন তোমার সামনে গিয়ে দাঁড়াবো। ফোনটা কেটে দীর্ঘশ্বাস ছাড়ল লীনা। একতরফা কোনো কিছুই তার ভালো লাগে না, হোক তা ভালোবাসা, ঘৃণা বা অন্য কিছু। আরও একবার ফোন বাজলো। লীনা ক্লান্তি ভরা শরীর নিয়ে বিছানায় গিয়ে বসলো। রিসিভ করতে, আচ্ছা, তোমার কি মনে হয় না তুমি পৃথিবীর সবচাইতে সুন্দর? তোমার কি কখনো মনে হয়নি তোমাকে কেউ একজন চুরি করে নিয়ে যাবে? কিংবা আয়নার সামনে দাঁড়ালে কখনো মনে হয়নি এই অপার সৌন্দর্য কারো নজরে লেগে যেতে পারে? আচ্ছা, তোমার সৌন্দর্য কি সত্যিকারে পরীদের মতো, নাকি তার চেয়েও বেশি? লীনা কিছু বলছে না, চুপচাপ শুনছে শুধু। বললে না তো, তোমাকে হঠাৎ করে তুলে নিয়ে গেলে খুশি হবে কি না? লীনা শুধু বলল, মোটেও খুশি হব না। তাই? তাহলে দরকার নেই, নেব না। আচ্ছা, তোমার গলায় তাবিজ ঝুলানো দেখলাম। শুনেছি ভূতের ভয় থাকলে অনেকে গলায় তাবিজ ঝুলিয়ে লেখে। তুমি কি ভূতে বিশ্বাস করো? লীনা একটানে গাল তাবিজ ছিঁড়ে টেবিলের উপর রেখে বলল, আমার গলায় তাবিজ নেই। সেদিনের পর থেকে 3 দিন হতে চলল আতিফের ঘুম নেই। চোখ বন্ধ করলে সেই লোকটার মুখ ভেসে ওঠে। সে বলেছে আতিফ তার প্রিয়জন হারাতে চলেছে, কিন্তু কাকে হারাতে চলেছে তা বলে যায়নি। হতে পারে লোকটা মাতাল কিংবা পাগল, কিন্তু লীনার কথা যা বলেছে তা কিন্তু মিথ্যে নয়, সত্যি। লীনার কোমরে কাটা দাগ আছে। লীনার কোমরে কাটা দাগ লোকটা দেখলো কিভাবে? এই কথাটা ভীষণ ভাবাচ্ছে তাকে। ভাবতে ভাবতে একসময় স্থির করলো লোকটার সাথে দেখা করবে, কিন্তু তার ঠিকানা তো আতিফের কাছে নেই। শুধু নাম জানা আছে, তানিম হাসান। ভারী কাপড় গায়ে দিয়ে রাতেই বেরিয়ে পড়ল আতিফ। যেতে হবে গোরস্থান, যেখানে লাশ দাপন করা হয়। লোকটাকে খুঁজে বের করার একটাই রাস্তা, সে কবর খুঁড়ে। নির্জন রাস্তা, আশেপাশে বাড়িঘর নেই, আছে শুধু গাছপালা। ঘন জঙ্গল পেরিয়ে কবরস্থান প্রবেশ করতে চোখ পড়ল অন্ধকারে কেউ একজন কোদাল দিয়ে কবর খুঁড়ছে। আতিফ একটু এগিয়ে যেতে লোকটা আতিফের চোখ বরাবর টর্চ মারল। গর্ত থেকে উঠে এটে বলল, এসেছেন? জানতাম আপনি আসবেন। আতিফ ভালো করে তাকিয়ে দেখলো সেদিনের সেই লোকটা। মাথায় গামছা, পরনে লুঙ্গি আর পাতলা টি শার্ট। কনকনে শীত, তার একটু ঠান্ডা লাগছে না। আতিফ বলল, কবর খুঁড়ছেন কেন? একটা মানুষের জন্য, আজ রাতেই মরবে। তখন তো আমি ঘুমিয়ে পড়বো, তাই আগেভাবে খুঁড়ি রাখছি। আপনি হঠাৎ রাত্রিবেলা এখানে কেন? ভয় ডর নেই নাকি আপনার? লিনার ব্যাপারে জানতে এসেছি। লোকটা খিক করে হেসে বলল, নিজের বউয়ের কথা অন্য একটা পুরুষের কাছে জানতে এসেছেন? আজব মানুষ তো আপনি। 3 দিন হতে চলল সেই অচেনা নাম্বার থেকে ফোন আসেনি। গত 3 দিন লিনা এক মুহূর্ত শান্তিতে বসতে পারেনি। ঘুমিয়ে ঘুমিয়ে সে একই জিনিস স্বপ্নে দেখছে। সে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। তার এক হাতে ঘড়ি, অন্য হাতে হ্যান্ডমাইক। সে চিৎকার দিয়ে ডাকছে, এই যে শুনছেন, কোথায় আপনি? দেখা নেই কেন আপনার? ঘুম ভাঙতে সে মুচকি হাসে। মাঝে মাঝে ইচ্ছে করে সত্যি সত্যি ছুটে যেতে তার কাছে, খুব কাছে গিয়ে বলতে, কি হলো, হঠাৎ চুপ হয়ে গেলেন যে? সন্ধ্যার পর থেকে লিনা অস্থির লাগছে। মনে হচ্ছে এখনই সেই লোকটার কণ্ঠস্বর না শুনতে বলে সে পাগল হয়ে যাবে। রাগে ফুঁসতে ফুঁসতে সে ফোনটা হাতে নিল। মনে মনে ভাবলো লোকটাকে আচ্ছা করে বকা দিব, কিন্তু হলো তার উল্টো। লোকটা ফোন ধরতে তার রাগ কমে এলো। বুক কাঁপতে লাগলো। কত কি ভেবে রেখেছিল বলবে, এক মুহূর্তে সব গুলিয়ে ফেললো সে। মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোলো, কোথায় ছিলেন এতদিন? যেখানে এতকাল ছিলাম, ভয়ে ফোন দেই নেই। কিসের ভয়? একটি প্রশ্ন করে ফেলবো, তোমার সেটা ভালো নাও লাগতে পারে, সেই ভয়ে ফোন দেয়নি। কী প্রশ্ন? তোমার প্রথম স্বামীর নাম কি? লিনা স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তে মনের 7 রং অন্ধকার ঢেকে গেল। এতদিন সে ঘরের মধ্যে ছিল, আজ প্রথমবার মনে হলো সে তো অন্য একজনের স্ত্রী। বিবাহিত নারী পুরুষের প্রেমে মত্ত এত ভালো লক্ষণ না। সত্যি কি লিনা অচেনা পুরুষটার প্রতি দুর্বল হয়ে পড়েছে, নাকি ক্ষণিকের মোহ? কিন্তু এর আগে সে
যে তার এমন হয়নি কখনো। কখনো কাউকে এতটা কাছের মনে হয়নি, কাউকে এতটা আকুল হয়ে ডাকতে ইচ্ছে করেনি, এতটা মুগ্ধ হয়ে ভাবেনি সে কারোর কথা। এ কথা কি ভুল? সব কিছু থেকে কি লীনা দূরে সরে যেতে হবে? সব ভালো লাগা চাপা দিতে হবে তার? মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না। বাপের বাড়িতে মানুষরাও তখন পরিবর্তন হয়ে যায়। লীনার ক্ষেত্রে তাই হলো। কদিন ধরে লীনার মায়ের ব্যবহার অবিশ্বাস্য পরিবর্তন এনেছে। আজ তো মুখের উপর বলেই দিল, এখানে বসে আছিস কেন? বিয়ে দিয়েছি এখানে বসিয়ে রাখার জন্য? লীনার আগে খোপে ব্যাগ গুছিয়ে চলে যায়। আতিফ তাকে দেখে অবাক। একের পর এক প্রশ্ন করে চলছে। লীনা জবাব দেনে চুপচাপ মুখ কালো করে হাঁটু ভাঁজ করে বিছানায় বসে আছে। আতিফ বসে আছে তার সামনে, এটা সেটা জিজ্ঞাসা করছে। লীনা জবাব দিচ্ছে না। এতে বিন্দুমাত্র সংকোচ না করে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। লীনা হঠাৎ চোখ রাঙিয়ে বলল, আপনি সেদিন আমাকে চড় মেরেছিলেন কেন? মুহূর্তে আতিফের মুখ কালো হয়ে গেল। সে আসামির মতো মাথা নিচু করে ধীর স্বরে বলল, এখনও রেগে আছো? লীনা ঠোঁট ফুলিয়ে বারান্দায় চলে গেল। আতিফ গেল তার পিছু পিছু। সূর্য ডুবি ডুবি করছে, একটু পরে অন্ধকার নামবে। বারান্দায় একজোড়া চড়ুই পাখি ছিল। লীনার পায়ের শব্দ পেয়ে উড়ে গেল। উড়ে কোথায় গেল যে গেল লীনা দেখতে পেল না। এদিক ওদিক তাকিয়ে পিছনে ফিরতে আতিফের সাথে ধাক্কা খেলো। আতিফ লীনার কাঁধে হাত রেখে বলল, বসো, সব বলছি। লীনা বসলো। আতিফ বলতে শুরু করলো, সেদিন রাতে তোমার কথায় রেগে গেছিলাম, তাই চড় মেরেছি। তুমি বলো, সদ্য বিয়ে করা বউ যদি সিগারেট খেতে চায় তখন কি কোনো পুরুষের মাথা ঠিক থাকবে? লীনা গম্ভীর ভাব নিয়ে বলল, কিন্তু আমি তো খাওয়ার জন্য সিগারেট চাইনি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি স্মোক করেন কি না। স্মোক করলে আপনার কাছে সিগারেট থাকতো, তাই। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। প্রথম দিনে চড় মেরেছেন, এখন বলছেন আর হবে না? বিশ্বাস করো, আর কখনো তোমার গায়ে হাত তুলব না। সেদিন তুমি আমার বাবার বাড়ি গিয়ে আমাকে গালি দিয়েছো, জানোয়ার বলেছো, তবুও তো আমি কিছু বলিনি। কই কিছু বলেছি? কারণ আমি জানি ভুলটা আমারই ছিল। আকাশের লক্ষ কোটি তারার চেয়েও আছে একটি মেয়ের দিকে। পৃথিবীর মাটিতে দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মেয়েটা। ফোন কানে লেগে চুপ করে কি যেন শুনছে। সত্যি তো, লীনা দোতলায় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। লীনা অবাক হয়ে বলল, আমি ছাদে আছি আপনি জানলেন কীভাবে? জানি, আমি সব জানি। আমি এও জানি তুমি এখন একটা কালো শাড়ি পরে দাঁড়িয়েছো। বা হাতে সিটি গোল্ডের একজোড়া চুড়ি, ডান হাতে ঘড়ি, শীত নিবারণের জন্য একটা চাদরের জ্যাকেট। তবে জ্যাকেটটা তোমার না, কোনো এক পুরুষ মানুষের। এত কিছু জেনেও ফোন দেন কেন? শোনার জন্য। কি শোনার জন্য? তোমার কণ্ঠস্বর কি মধুর, যত শুনি শুধু শুনতেই মন চায়। কে আপনি? তোমার ছায়া। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো? কি? রেগে থাকলে তোমাকে যতটা সুন্দর দেখায়, কান্না করলে দ্বিগুণ সুন্দর দেখায়। আর যখন কান্না করছিলে ইচ্ছে করছিল তাকিয়ে থাকি তোমার দিকে। আজও কেঁদেছি, চাও জানেন? বললাম তো, সব জানি। লীনা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই ওপাশ থেকে আরও কতক্ষণ ছাদে থাকবে, নিচে এসো, খাবার রেডি। লীনা চেঁচিয়ে বলে, কি? তার মানে অচেনা নাম্বার? একদিন যার সাথে কথা বলেছে সে আর কেউ না, আতিফ নিজে। গোপনে গোপনে এতবার সে প্রেমের পড়েছে, এতবার যাকে ভেবেছে সে আসিফ। লীনা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমলো। টেবিলের উপর সাজিয়ে বসে আছে আতিফ। লীনাকে দেখে বলল, বসো। লীনা বসতে বসতে বলল, এতদিন আপনি আমাকে ফোন দিয়েছেন? আতিফ লীনার প্লেটে ভাত দিতে দিতে বলল, কেন, আমি ফোন দিতে পারি না? বিছানায় কাঁধ হয়ে এক দৃষ্টিতে লীনার দিকে তাকিয়ে আছে আতিফ। তার সামনে ঘুমের ভান করে শুয়েছে লীনা। সে মাঝে মাঝে চোখ টিপে যে দেখছে আতিফের মুখ। হঠাৎ উঠে বসে বলল, একটা কথা বলি? আতিফ খানিকটা ইতস্তত করে বলল, হুট করে লীনা উঠে বসবে তা হয়তো ভাবেনি সে। কিছুক্ষণ পর বলল, একটা কেন, হাজারটা বলো। তার আগে কথা দিন, কখনো আমাকে ছেড়ে যাবেন না। আচ্ছা, কথা দিলাম। লীনা ভয়ে ভয়ে বলল, এর আগে আমার একটা বিয়ে হয়েছিল। আতিফ তাচ্ছিল্য করে বলল, ও এই কথা, আমি জানি তো। লীনা ভুরু কুচকে বলল, আপনি জানেন? কিভাবে জানেন? তামিম আমাকে সব বলেছে। বেচারা নিজের দোষে ব্যবসায় লস করে তোমার উপর দায় চাপাচ্ছে। এ যুগে কেউ এসব কুসংস্কার বিশ্বাস করে? হা হা। লীনা বিছানা ছেড়ে নামলো, ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আতিফ লীনার গায়ে জ্যাকেট পরিয়ে দিয়ে বলল, কি শীত পড়েছে বাবা, ঠান্ডা লাগতে এক মুহূর্ত লাগবে না। লীনা চুপচাপ হেঁটে বেরিয়ে গেল। আতিফ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলো। তারপর লীনাকে খুঁজতে খুঁজতে সিঁড়ি বেয়ে ছাদে উঠলো। তখনই ছাদের রেলিংয়ে বসে আছে লীনা। একটু এদিক ওদিক হলে ছিটকে পড়বে। আতিফ দ্রুত এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, তখনই লীনা বলল, এগোবেন না, আর এক পা এগোলে ছাদ থেকে ফেলে দিব। আতিফ বলল, কি বলছো লীনা, কাকে ফেলে দিবে? লীনা রেলিংয়ে বসে পা দোলাতে বলল, তো তোমার বউকে, সে এখন আমার কাছে বন্দি। আমার বউকে ফেলে দেবে মানে? কে তুমি? আমি ভূত, বলে নেমে এলো লীনা। আতিফের সামনে এসে ফিক করে হেসে ফেলল। ভয় পেয়েছেন? হি হি। আতিফ লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, এমনিতে আমি ভূতে বিশ্বাস করি না, তবে এখন মনে হচ্ছে চোখের সামনে ভূত দেখছি। ভয় পেয়ে দিয়েছিলে, উফ। লীনা আতিফের চোখের চেয়ে
দিকে চেয়ে বলল, ভেবেছিলাম আপনি খুব সাহসী, কিন্তু আপনি তো হি হি। সমাপ্ত। অচেনা তুমি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।